describe the হ্যাঁ আবার বলো প্রশ্ন। describe the method of data presentation of qualitative variable. হ্যাঁ কোয়ালিটেটিভ ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ ডাটার প্রেজেন্ট করা হয় চার ভাবে, বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, ম্যাপ ডায়াগ্রাম। হ্যাঁ স্যার, আর হচ্ছে টেবিল। টেবিল এটা হচ্ছে আপনার মানে এটা সবাই খেয়াল করো যে টেবিল দিয়ে বোথ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্ট করা যায়। আর গ্রাফিক্যাল ফর্ম এটা কোয়ান্টিটেটিভ ডাটার জন্য কিছু ডিফাইন করা, আবার কোয়ালিটেটিভ ডাটার জন্য কিছু ডিফাইন করা। তো এই প্রশ্নে কি চেয়েছে যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করা যায়। তাহলে এক নম্বরেই দাও টেবিল, মানে টেবুলার ফর্মে টেবিল। আর দুই নম্বর হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম। গ্রাফিক্যাল ফর্মে চারটা হবে উত্তর, বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, ম্যাপ ডায়াগ্রাম। স্যার এখন তো এটা ইকিউ কোশ্চেন আসছে স্যার, মার্কস হচ্ছে 10, তো এটুকু লিখলে কি হবে? তাহলে ওই যে বার ডায়াগ্রাম কি, বার ডায়াগ্রাম আবার কেমনে আঁকে, ওগুলো একটু বলে উত্তর বাড়াইতে হবে। ও আচ্ছা ওই স্যার, আরেকটা কোশ্চেন, টেবিল কি, টেবিল কিভাবে আঁকে, বার ডায়াগ্রাম কি, পিক্টোগ্রাম কি, ওগুলো একটু বর্ণনা দিতে হবে যদি ইকিউ হিসেবে আসে। ও আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন, স্যার ইন এ কমিউনিটি causes of female death in a specific period were as follow: RTA 20, obstetric cause 12, cancer 8, and other medical causes 15. Present the data by table and by any suitable diagram. এখন স্যার এই ডায়াগ্রাম গুলো হচ্ছে যে, মানে স্যার একটু আমাদের স্লাইড আকারে যদি দেখাই দিতেন পাই বা বার। স্লাইড আকারে দেখা মানে দেখানোর কি দরকার? ওই যে একটু আগে আমি যে ম্যাটারনালি পড়াইছি ওরকম তথ্যগুলাই তো দেওয়া আছে। তো টেবিলে তিনটা কলাম হবে আগের মতোই। প্রথম কলামে থাকবে কজ অফ ডেথ, দ্বিতীয় কলামে থাকবে ফ্রিকোয়েন্সি বা নাম্বার, তৃতীয় কলামে থাকবে পার্সেন্টেজ। তার মানে প্রথম ধরো আরটিএ, আরটিএ ধরো কথার কথা আমি কি বলছো সংখ্যা মনে নাই, ধরো আরটিএ বলছে 7 জন, তাহলে 7 জন, তারপরে অবস্টেটিক কজ 5 জন, যা আছে এইভাবে লিখলা, পরে প্রত্যেকটার পার্সেন্টেজ বের করে একদম ডানের কলামে লিখবে এবং টোটাল যোগ করে হবে 100%। আর কজ অফ ডেথ, ফ্রিকোয়েন্সি বা নাম্বার যোগ করে হবে টোটাল যে কয়টা ডেথ দেওয়া আছে এবং পার্সেন্টেজটা হবে 100% লাস্টে। এখন স্যার আমি এটা পাই ডায়াগ্রাম আঁকতে চাইলাম, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? এটা তো একটা কোয়ালিটেটিভ ডাটা, এটা পাই ডায়াগ্রাম করতে পারো ইচ্ছা করলে। তাহলে পাই ডায়াগ্রাম করলে সমস্যা হলো যে তোমার ক্যাম্পাস লাগবে, এই যে কি কাটা কম্পাস কি দিয়ে আমরা আঁকি না জ্যামিতি, মানে একটা বৃত্ত, সেই বৃত্তের 360 ডিগ্রি হচ্ছে সেন্টারে থাকে। এখন এই 360 এর আনুপাতিক হারে ভাগ করতে হবে ওই সংখ্যাগুলা। ধরো 20 টোটাল 20 জনের ডেথের খবর দেওয়া আছে, তাহলে 20 ইকুয়াল টু 360, তার মানে 7 জন ওই 360 এর কত পার্সেন্ট বা কতটুকু, তত ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে। তো এটা একটা অনেক জটিল হিসাব। যদি ওপেন থাকে যে সুইটেবল ডায়াগ্রাম, তাহলে টেবিল দিবা আর ডায়াগ্রামের মধ্যে বার ডায়াগ্রাম আঁকবা। বার ডায়াগ্রাম আঁকলে সহজ, তুমি হলো এক্সিস দিয়ে আরটিএ, তারপরে কতজন ওইটা লিখবা, দাগ দিবা লম্বা করে, আরেকটা যেটা লম্বা করে 4টা কজ হলে 4টা বার হবে। পাই ডায়াগ্রাম পারত পক্ষে আঁকতে যায় না, এই ক্ষেত্রে তুমি টেবিল এবং বার ডায়াগ্রাম দিবে। স্যার যেটা আমার এক্স অক্ষ বরাবর নিব ওইটা কি স্যার আমি স্যার পার্সেন্টেজটা উল্লেখ করব নাকি ফ্রিকোয়েন্সি? পার্সেন্টেজ তুমি হলো নাম্বার অনুযায়ী বারগুলো আঁকবে, ঠিক আছে? ধরো এক্স অ্যাক্সিস এর হাইয়েস্ট লেংথ 100, তো তোমার একটার ডেট দেওয়া আছে 50, তাহলে ওই 100 এর অর্ধেক বরাবর বারের হাইটটা উঠবে। যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে তার উপরে নির্ভর করবে কতটা হাইট হবে। পার্সেন্টেজ না দিলেও হবে, যদি তুমি হিসাব করো তাহলে ব্র্যাকেটে দিয়ে দিবে। ধরো বারের টপে লিখলে যে 7, ব্র্যাকেটে ওইটা কত পার্সেন্ট হয় সেটা দিতে পারো। বার ডায়াগ্রামেও পার্সেন্টেজ দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই, দিলে আরো ভালো প্রশ্ন। আর কোনো প্রশ্ন?
স্যার আর প্রশ্ন আচ্ছা, আরো কমন ভুল হয়েছে অনেকের, যে ডাটা কালেকশন টুল মেথড আর ডাটা প্রেজেন্টেশনের মেথড। আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো ভুল হলে কিন্তু নাম্বার পাবে না, একদম মানে পাস হবে না। ডাটা কালেকশন টুল বা রিসার্চ ইনস্ট্রুমেন্ট হচ্ছে কোশ্চেনিয়ার, চেকলিস্ট, কেস রেকর্ড ফর্ম অথবা গাইডলাইন, এই চারটা, আর কিছু নাই। কোশ্চেনিয়ার, চেকলিস্ট, কেস রেকর্ড ফর্ম, গাইডলাইন অর এনি আদার ফর্ম, এইটা হলো টুলস ফর ডাটা কালেকশন অথবা রিসার্চ ইনস্ট্রুমেন্ট। আর ডাটা কালেকশনের মেথড সেটা কিন্তু টোটালি ভিন্ন জিনিস। ডাটা কালেকশনের মেথড হতে পারে ইন্টারভিউ, আবার ফেস টু ফেস ইন্টারভিউ হতে পারে, ইন ডেপথ ইন্টারভিউ হতে পারে, টেলিফোন ইন্টারভিউ হতে পারে, কি ইনফরমেন্ট ইন্টারভিউ KII হতে পারে। আর এটা হতে পারে সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড কোশ্চেনিয়ার। তারপরে মেজারমেন্ট, এক্সামিনেশন, রিভিউ অফ রেকর্ডস, কম্বিনেশন অফ এনি টু অর মোর, এইগুলো হচ্ছে ডাটা কালেকশনের মেথড। আর ডাটা প্রেজেন্টেশনের দুইটা উপায়, টেবুলার ফর্ম, অর্থাৎ টেবিল দিয়ে বোথ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা প্রেজেন্ট করা যায়। আর গ্রাফিক্যালের মধ্যে কোয়ান্টিটেটিভের জন্য হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, বক্স এন্ড হুইস্কার প্লট, স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। আর কোয়ালিটেটিভের জন্য বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, ম্যাপ ডায়াগ্রাম, পিক্টোগ্রাম। এগুলো যেন ভুল না হয়, এগুলো একদম ফিক্স। আরো কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। স্যার আরেকটা আর কিছু বলবে তোমরা? জি স্যার। Sir, how qualitative data can be presented? Religion of a group of worker was as follow. স্যার একটা টেবিল দেওয়া আছে, এখানে টেবিলে উল্লেখ করা আছে রিলিজিয়ন, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ আর ফ্রিকোয়েন্সি স্যার এরকম দেওয়া আছে। এখন এটা স্যার কেমন করবো? স্যার পার্সেন্টেজ বের করবো? করে দাও ক্লাস। স্যার মিউটে আছে। হ্যাঁ, ওই যে রিলিজন দেওয়া আছে যে হিন্দু, মুসলিম, এটা পাই ডায়াগ্রামও করা যাবে, তারপরে এটা করা যাবে, তোমাদের বার ডায়াগ্রামও করা যাবে। যেহেতু পাই ডায়াগ্রাম আঁকা কঠিন, তোমরা বার ডায়াগ্রাম আঁকো, ঠিক আছে? আরো কোনো প্রবলেম থাকলে বলো। Sir, how disease frequency is measured? এটা ছিল বললে ভালো হতো। ডিজিজ ফ্রিকোয়েন্সি মেজার করা হয় ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স দিয়ে। স্যার বর্ণনা কিভাবে দিব? ডিজিজ ফ্রিকোয়েন্সি ইজ মেজার্ড বাই ইনসিডেন্স এন্ড প্রিভ্যালেন্স। তারপরে ইনসিডেন্স কাকে বলে, ইনসিডেন্স ক্যালকুলেশনের সূত্র, ইনসিডেন্সের ইউজ, আবার প্রিভ্যালেন্সের ডেফিনিশন, সূত্র এবং ইউজ এভাবে। প্রিভ্যালেন্সের আবার টাইপও আছে, হ্যাঁ, পয়েন্ট প্রিভ্যালেন্স, পিরিয়ড প্রিভ্যালেন্স। স্যার এই যে নেম দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড টু কনস্ট্রাক্ট এ টেবিল, এটা স্যার আনসারটা কোনটা হবে?
এটা হচ্ছে তোমার টেবিলের পার্ট কয়টা এটা জানতে হবে, জি স্যার। তাহলে তোমার ক্লিয়ার হবে যে কিন্তু স্যার এখানে ফ্যাক্টর বলতে একটা টেবিলের প্রথমে একটা নাম্বার থাকে, টেবিল নাম্বার 1 ধরো, তারপর একটা টাইটেল থাকে, ওই টেবিলে কি দেখানো হয়েছে সেটা লিখতে হয়। যেমন কোন টেবিলে যদি রোগীদের বয়স দেখানো হয় তাহলে টেবিল নাম্বার 1 এজ অফ দা পেশেন্ট এটা লিখলাম, তাহলে নাম্বার এবং টাইটেল গেল। এরপরে মেইন বডিতে রো থাকবে, কলাম থাকবে, রো হেডিং থাকবে, কলাম হেডিং থাকবে, আর মাঝখানের ঘরগুলাতে তোমার ডাটা থাকবে। আর কোন টেবিলে লাস্টে টেবিলের নিচে ফুটনোট থাকে। ফুটনোট মানে পাদটীকা, যে আমি লিখেছি এজ অফ দা পেশেন্ট, এটা আমি কোত্থেকে পেলাম, তাহলে আমি স্টার চিহ্ন দিয়ে নিচে লিখতে পারি যে পেশেন্ট ফ্রম ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, এরকম কোনো কিছু যদি নিচে লিখি ওইটা তাহলে একটা টেবিল আঁকার সময় আমি কয়টা টেবিল আঁকছি, ওই টেবিলে কি দেখাচ্ছি সেটা প্লাস কয়টা ভেরিয়েবল দেখাচ্ছি একসঙ্গে। যদি একটা ভেরিয়েবল দেখাই তাহলে তো সিম্পল টেবিল হবে, যদি আমি একাধিক ভেরিয়েবল দেখাই তাহলে মাল্টিভেরিয়েট টেবিল বা ক্রস টেবিল হবে। ঠিক আছে, এই ফ্যাক্টর গুলা, নাম্বার অফ ভেরিয়েবল একটা ফ্যাক্টর, তারপরে কি টাইপের ভেরিয়েবল এগুলো একটা ফ্যাক্টর, এটা কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ, হ্যাঁ এটা গ্রুপিং করা আছে কি নাই, এরকম সবকিছুই তোমার পার্ট অনুযায়ী বলবা কিছু, আর কিছু হচ্ছে কি ধরনের ভেরিয়েবল সেটা ক্লাস ইন্টারভেল বা গ্রুপিং করা আছে কিনা এগুলোর উপর নির্ভর করবে। আরো কোনো কনফিউশন থাকলে বলো। তোমাদের বেশিরভাগই তো নাই, মাত্র 30-40 জন ক্লাসে থাকো, বাকিরা উত্তর কিভাবে লিখবে বুঝবে কেমনে আর লেখা। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা পড়ো। শোনো, পড়তে গিয়ে আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলো, আমি এটা বলে নিই তারপরে বলো। যে তোমাদের পড়তে গিয়ে যে কোনো সময় যদি প্রবলেম হয় ওটা মেসেঞ্জারে আমাকে মেসেজ দিয়ে রেখো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দিব। আমার জি যে স্যার। মেসেঞ্জার পার্সোনাল মেসেঞ্জারে দিয়ে রাখলে প্রশ্নটা বা প্রবলেমটা, তাহলে আমি ওখানে রিপ্লাই দিয়ে দিব, মানে ইভেন পরীক্ষার আগের রাত পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা স্যার। এখন বলো কে বলতেছিলাম। কে যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ স্যার। Sir, there is an information of outbreak of dengue in a community. হ্যাঁ, To assess the magnitude of problem, what type of study will you conduct? Mention its merits. সুবিধা অসুবিধা। এটা হচ্ছে মানে ওই যে এপিডেমিক ইনভেস্টিগেশন করতে হবে। এটা এপিডেমিক ইনভেস্টিগেশনের যত স্টেপ গুলো আছে সেটা দেখবা। আর আমি কি বলে যে এটা প্রশ্নটা আবার বলো তো, মানে কি ধরনের স্টাডি সেটা বলছে না কি করতে হবে সেটা বলেছে? So what type of study will you conduct? মানে কি ধরনের স্টাডি? আচ্ছা, এটা হচ্ছে আলটিমেটলি ক্রস সেকশনাল স্টাডি করতে হবে। স্যার এগুলো মানে কেমনে বুঝবো যে এটা মানে এটা চাইতেছে, এগুলো তো পারি না। প্রশ্নটা পুরাটা আবার পড়ো। স্যার বলছে there is an information of outbreak of dengue in a community. হ্যাঁ, To assess the magnitude of the problem, what type of study will you conduct? তো এখানে স্যার এটা খেয়াল করে দেখো যে কোনো একটা এলাকায় বা কোনো একটা শহরে ডেঙ্গু হয়েছে, তাহলে ওইখানে ডেঙ্গুর মাত্রা কেমন, কত মাত্রায় হচ্ছে এটা আমরা বের করতে চাই। তাহলে কি করতে হবে, ওখানে গিয়ে মানুষজনকে জিজ্ঞেস করতে হবে যারা ওই এরিয়ার মধ্যে আছে তাদের সবাইকে, অথবা স্যাম্পলিং করে, যদি ওই এলাকায় 1000 মানুষ থাকে আমরা স্যাম্পলিং করে 100 মানুষকে জিজ্ঞেস করলাম
যে আপনার কি ডেঙ্গু হয়েছে কিনা, এরকম দেখবো যে 100-র মধ্যে কত জনের হয়েছে ডেঙ্গু। ঠিক আছে, তাহলে ডিজিজের ম্যাগনিটিউড বের হবে। আর এটা করার জন্য একবার গিয়ে ওই এলাকার মানুষকে প্রশ্ন করতে হবে ডেঙ্গু হয়েছে কি হয়নি, তাহলে আমার উত্তর পেয়ে যাবে। তাহলে একবার গিয়ে প্রশ্নের উত্তর জেনে ইন্টারভিউর মাধ্যমে যে স্টাডি করা হয় সেটাই হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। মানে একবার আমি সময়ের ক্রস সেকশনে একবার যাব রেসপন্ডেন্টের কাছে বা তথ্য সংগ্রহ করতে, তাহলে একবার গিয়েই আমি রোগের ম্যাগনিটিউড বের করতে পারবো। এই জন্যই এটা স্টাডির ধরন হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। আর কিভাবে স্টাডি করতে হবে, পুরা তোমাদের যে এপিডেমিক ইনভেস্টিগেশন পড়ানো হয়েছে বা এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন বা এপিডেমিক ইনভেস্টিগেশন, ওইটার যত স্টেপ আছে ওই স্টেপ ফলো করে স্টাডিটা করতে হবে। স্যার এখানে একটা আছে স্যার কেস কন্ট্রোল স্টাডি, আর আপনি যেটা বলছেন মানে স্যার ক্রস সেকশনাল স্টাডি, এখন আমরা এটা স্যার এখন এটা আমরা আইডেন্টিফিকেশন কেমনে করব কোনটা কেস সেকশনাল হবে আর কোনটা ক্রস সেকশনাল হবে? আচ্ছা, কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে রোগের কারণ বের করার জন্য বা কি কি ফ্যাক্টর ওই রোগের সঙ্গে জড়িত আছে সেটা বের করার জন্য। মানে আমরা কোন এই ডেঙ্গুর ক্ষেত্রেই ধরো আমরা দেখতে চাই যে যাদের বাড়িতে মানে কি দেখবো, ধরো যারা মশারি টাঙিয়ে ঘুমায় আর যারা না টাঙিয়ে ঘুমায় কাদের মধ্যে ডেঙ্গু বেশি হয়েছে এটা দেখবো। তাহলে কি করতে হবে, আমার ধরো 100 জন সুস্থ মানুষকে আমি জিজ্ঞেস করব যে আপনি কি মশারি টাঙিয়ে ঘুমান, তাহলে হ্যাঁ না উত্তর পাবো। আবার 100 জন রুগীকে জিজ্ঞেস করবো আপনি কি মশারি টাঙিয়ে ঘুমান, ফাইনালি কি পাওয়া যাবে, যে এমন অনেক সুস্থ মানুষ পাওয়া যাবে যারা মশারি টাঙিয়ে ঘুমায় না তারপরেও তাদের ডেঙ্গু হয় না। আবার এমন অনেক ডেঙ্গুর পেশেন্ট পাওয়া যাবে যারা মশারি টাঙিয়ে ঘুমায় সব সময় তারপরেও ডেঙ্গু হচ্ছে। এই দুইটা অ্যানালাইসিস করে বের করা যাবে যে আসলেই মশারি টাঙানোর উপকারিতা আছে কিনা বা এটা ডেঙ্গুর সঙ্গে সম্পর্ক থেকে কিনা। তাহলে এই ধরনের স্টাডি অর্থাৎ কেস বা রোগী এবং কন্ট্রোল বা সুস্থ মানুষ দুই ধরনের মানুষের থেকেই তথ্য নিয়ে পরে যখন কম্পেয়ার করা হয় সেটা হলো কেস কন্ট্রোল স্টাডি। তাহলে ওরকম কোনো বিষয় যদি থাকে যে হেলদি মানুষকে এর তথ্য নিতে হবে, রোগীদের তথ্য নিতে হবে, নিয়ে তারপরে কম্পেয়ার করতে হবে, সেরকম হলে ওইটা হবে কেস কন্ট্রোল স্টাডি। আর স্যার ক্রসটা? ক্রসটা হচ্ছে ওই যে আমি শুধু গিয়ে জানবো যে কয়জনের মধ্যে কয়জনের অসুখ হয়েছে। আমি ভালো মানে রোগী অরোগী নির্বিশেষে 100 জনকে জিজ্ঞেস করলাম, দেখা গেল ওইখানে 10 জনের ডেঙ্গু হয়েছে, তাহলে ডেঙ্গুর হার হচ্ছে 10%। ওই এলাকার টোটাল মানুষের 10% এর মধ্যে ডেঙ্গু হচ্ছে। এটাই হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। আরো ক্রস সেকশনাল স্টাডির আরেক নাম প্রিভিলেন্স স্টাডি, আর কোহর্ট স্টাডির আরেক নাম ইনসিডেন্ট স্টাডি। আর কোহর্ট স্টাডির আরো অনেক নাম আছে, ইনসিডেন্ট স্টাডি, তারপরে হচ্ছে ফরওয়ার্ড লুকিং স্টাডি, প্রসপেক্টিভ স্টাডি, এরকম নাম আছে। আর কেস কন্ট্রোল স্টাডির আরেক নাম হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি বা রেট্রোস্পেক্টিভ স্টাডি। কি শেষ করব না আরো প্রশ্ন আছে বলো? স্যার ডায়াগ্রামটা যদি আরেকটু ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। কোন ডায়াগ্রাম বলো? স্যার যে স্যার পাই ডায়াগ্রামটা যদি স্যার স্ক্রিন সহ দেখাই দিতেন। জি স্যার, বার ডায়াগ্রাম অথবা পাই ডায়াগ্রাম এই দুটো যদি স্ক্রিনশট দেখাই দিতেন মানে একটু ক্লিয়ার হইতো আর কি বিষয়টা। তুমি তোমার এক্সাম্পল মোবাইলে সহ স্যার। শোনো, মোবাইলে গুগল সার্চ দাও যে পিকচার অফ এ বার ডায়াগ্রাম, তাহলে দেখবা চলে আসছে। ঠিক আছে, তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি। স্যার স্টেপস অফ ডাটা প্রসেসিং। স্টেপস অফ ডাটা প্রসেসিং হচ্ছে প্রথমে ডাটা গ্রুপিং করতে হবে, তারপরে ডাটাকে কোডিং করতে হবে,
স্ট্যাটিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপরে অ্যানালাইসিস করতে হবে। গ্রুপিং স্যার আরেকটু বলেন, স্যার আরেকবার একটু বলেন। ডাটা প্রথমে গ্রুপিং করতে হবে, তারপরে কোডিং করতে হবে, গ্রুপিং তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে ডাটা অ্যানালাইসিস করতে হবে। এগুলাই ডাটা প্রসেসিং এর স্টেপ। এখন আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এই যে বার্ডিং বার ডায়াগ্রাম দেখো যে এখানে নাইসেস্ট ফ্রুট বা সুন্দর ফল এখানে দেওয়া আছে যে কতজন মানুষ কোন ফল খায়। এখানে দেখো এই যে এক্স এক্সিসে 0 থেকে 40 পর্যন্ত দেওয়া আছে, কারণ কোনো একটা ফল হয়তো সর্বোচ্চ 40 জন খেয়েছে। আর এই দিকে দেওয়া আছে বার ডায়াগ্রাম গুলা। এখন দেখো অ্যাপেল, ধরো অ্যাপেল খাইছে 30 জন মানুষে, ঠিক আছে? তাহলে যে 35 জন মানুষে খেয়েছে, এটাকে 35 পর্যন্ত 35 দাগ পর্যন্ত এই অ্যাপেল এবং লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে। এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। তারপরে অরেঞ্জ, এই অরেঞ্জ হলো 30 জন মানুষ খেয়েছে, 30 পর্যন্ত লম্বা হয়েছে। তারপরে বানানা, এটা হয়েছে 10 পর্যন্ত, 10 জন মানুষ খেয়েছে। তারপরে আরেকটা জানি কি কিউই ফ্রুট, চিনি না, এটা 25 জন মানুষ খেয়েছে। তারপরে ব্লুবেরি, এটা 40 জন মানুষ হাইস্ট সংখ্যক খেয়েছে। গ্রেপস বা আঙ্গুর খেয়েছে 5% মানুষ, 5 জন মানুষ। তাহলে এই দিকে নাম্বার আর এই দিকে বার ডায়াগ্রাম গুলো সাবজেক্ট অনুযায়ী দেয়া হয়েছে। তাহলে তোমাদের যদি কোয়ালিটেটিভ এরকম ডাটা থাকে এবং সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে বলে, বার ডায়াগ্রাম আঁকবে। পাই ডায়াগ্রাম আঁকা যেহেতু কঠিন, এই জন্য বার ডায়াগ্রাম আঁকবে। আর টেবিল দিতে বললে টেবিল দিবে। এই যে এখানে আরেকটা আছে, এটা দেখো যে এই যে বিভিন্ন সনে কিছু একটা দেখানো হয়েছে, 1980 সন, 90 সন, 91 সন। এই যে কোনো একটা জিনিস বাড়তেছে এইভাবে দেখানো। তো বার ডায়াগ্রাম মোটামুটি এইরকম। এখন তোমাদের আরেকটা কি দেখাবো, পাই ডায়াগ্রাম। এখানে দেখো একটা পাই ডায়াগ্রাম দেওয়া আছে। এই পাই ডায়াগ্রামটা কি দেখা যাচ্ছে? এই যে এখানে দেখো যে সেন্টার, যেটা এই পায়ের সেন্টার, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, এখন এই টোটালটা 360 ডিগ্রি অথবা 100%। এখন যত অংশ আছে, ধরো একটা জিনিস 21% আছে,
তাহলে 360-এর 21%-এ কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই তত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে আঁকতে হবে এবং সেটা ক্যালকুলেশন করে দেখাইতে হবে। তো এটা আঁকা জটিল, একে তো তোমার কত পার্সেন্ট এটা আগে হিসাব করে বের করতে হবে, তারপরে অ্যাঙ্গেল ওই অত পার্সেন্ট সমান কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা দেখাইতে হবে, তারপরে তত ডিগ্রি করে অ্যাঙ্গেল আঁকতে হবে। এই জন্য পাই ডায়াগ্রাম আঁকা অনেক কঠিন। তবুও যদি মোটামুটি আঁকতে চাও, যে এরকম যত আগে পার্সেন্টেজ বের করে পরে সেই পার্সেন্টেজটা এই গোল চাকতির মধ্যে আনুপাতিক হারে বসাইতে হবে, তাহলেই হবে পাই ডায়াগ্রাম। স্যার যদি আমার 40% থাকে তাহলে এটা পাই কত হবে? জি, কত পার্সেন্ট? 40%। 40% মানে হলো স্যার 100-র মধ্যে 40, তাহলে 360-এর মধ্যে কত, মানে 40 ইন্টু গুণ 360 360 ডিভাইডেড ডিভাইডেড বাই 100 কত হয়? কত হয়? না 144। তাহলে ওই যে 144 ডিগ্রি কোণ আঁকতে হবে ওইটার জন্য। 144 ডিগ্রি কোণ চাঁদা দিয়ে তারপরে কাটা কম্পাস দিয়ে হিসাব করে আঁকতে হবে। আরেকটা কোশ্চেন ছিল। বলো। Sir, how we can investigate a reported outbreak of swine flu? স্যার আমরা একটা শিখছি স্যার স্টেপ অফ এপিডেমিক আউটব্রেক ইনভেস্টিগেশন। স্যার সেখানে ছিল স্যার ভেরিফিকেশন করতে হবে, কনফার্মিং, তারপর ডিফাইনিং। এখন স্যার সোয়াইন ফ্লুর জন্য কি আমার আলাদা কিছু করতে হবে নাকি ওটা দিতে পারবো? ওইটা তো সবকিছুর জন্য কমন স্টেপস। তোমার সোয়াইন ফ্লুর জন্য সোয়াইন ফ্লু ওই স্টেপ গুলার মধ্যেই সোয়াইন ফ্লু রিলেটেড তথ্য লিখতে হবে, বেসিক স্টেপ ওগুলাই। ভেরিফিকেশন অফ, যেমন 1 নাম্বার স্টেপ হচ্ছে ভেরিফিকেশন অফ ডায়াগনোসিস, তুমি লিখবা ভেরিফিকেশন অফ অকারেন্স অফ সোয়াইন ফ্লু। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কার হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে, কোন বয়সে হয়েছে, তারপর সোয়াইন ফ্লু কোত্থেকে আসে, এটা যদি পাখির সংস্পর্শে হয় বা সোয়াইনের সংস্পর্শে হয়, তাদের সেরকম হিস্ট্রি আছে কিনা, ওই রিলেটেড ওই স্টেপস গুলার বা ওই স্টেপস এর প্রশ্নগুলোর মধ্যে সোয়াইন ফ্লু রিলেটেড প্রশ্ন যোগ করে দিতে হবে। স্যার আরেকটা প্রশ্ন আছে যে যদি স্যার টেবিল না চাই তাহলে কি স্যার টেবিল দেওয়া লাগবে? শুধু যদি চাই প্রেজেন্ট দ্য ডাটা বাই এনি সুইটেবল ডায়াগ্রাম, এই ক্ষেত্রে কি স্যার টেবিল দেওয়া লাগবে? না, যদি প্রেজেন্ট দ্য ডায়াগ্রাম বাই সুইটেবল ডায়াগ্রাম মানে বোঝাচ্ছে কোনো একটা ডায়াগ্রাম দিতে হবে আদার দেন টেবিল, সেক্ষেত্রে তোমরা বার ডায়াগ্রাম প্রেফার করবে, শুধু বার ডায়াগ্রাম, টেবিল দেওয়া লাগবে না। এখন নির্ভর করবে, যেমন যদি ধরো অনেকগুলা মানুষের বয়স দেওয়া আছে, তাহলে তোমার সেটাকে যদি বার ডায়াগ্রাম করতে যাই তাহলে বয়সের গ্রুপিংটা টেবিলের মধ্যে করে নিতে হবে, যে 10 থেকে 20 বছরের কয়জন ছিল, 20 থেকে 30 বছরের কয়জন ছিল, এই গ্রুপিংটা টেবিলে করে পরে গ্রুপটাকে এক একটা বারের অংশ, যে 10 থেকে 20 বছর 5 জন এটা একটা বার, 20 থেকে 30 বছর 7 জন এটা একটা বার। তাহলে এই ধরনের ডাটা থাকলে আগে টেবিল করে বার করতে হবে। কিন্তু যদি সরাসরি দেওয়া থাকে, যেমন মুসলিম 10 জন, হিন্দু 20 জন, খ্রিস্টান 30 জন, এরকম দেওয়া থাকলে সরাসরি বার ডায়াগ্রাম এঁকে ফেলবো, তখন আর কোনো টেবিল করার দরকার হবে না। শুধুমাত্র যদি কোনো ক্লাসের দরকার পড়ে, গ্রুপিং এর দরকার পড়ে, তাহলে সেটা টেবিলের মধ্যে করে নিয়ে তারপরে বার ডায়াগ্রাম আনতে হবে। হয়েছে মনে হয়, নাকি আরো আছে প্রশ্ন? স্যার আপাতত এখন নাই, যদি থাকে তাহলে স্যার তাহলে ইনশাআল্লাহ কারো করব। ইন্ডিভিজুয়াল যে কোনো প্রবলেম থাকলে মেসেঞ্জারে দিয়ে রাখবে, আমি রিপ্লাই করব। আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, ওকে।
জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তোমাদের স্ট্যাটিস্টিক্স পরীক্ষা কয় তারিখে? 28 তারিখ। 28 তারিখ স্যার। কি বার পরে জানো? স্যার বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার। শনিবার স্যার। 10টায় পরীক্ষা না? জি স্যার। আচ্ছা, আমি চেষ্টা করব যাওয়ার জন্য তোমাদের হলে। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।